সুপ্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব এবং প্রতিটি রুল সহজ উদাহরণের মাধ্যমে ধাপে ধাপে বুঝিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সুপ্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম অফ ভার্বস এমন একটি বিষয় যেটা ভালোভাবে না জানলে ইংরেজি ভালোভাবে শেখা সম্ভব নয়। ইংরেজির প্রায় প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেন্টেন্সে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হয়। যারা স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়ছো এবং যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যারা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চাও এবং নিজেকে ঝালিয়ে নিতে চাও, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই অনুরোধ থাকবে ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। রুল 1, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে সহজভাবে বুঝতে হলে তুমি শুধু এতটুকু জানলেই চলবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, এনি সিঙ্গুলার নেম। যে কোনো ধরনের নামই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মানুষের নাম, পাখির নাম, ফুলের নাম, যত ধরনের নাম আছে এবং সেটা যদি সিঙ্গুলার নেম হয়, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এটা কখন? যখন প্রদত্ত টেন্সটি বা যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, হি অলওয়েজ মেক। এই মেকের জায়গাতে তোমাকে বসাতে বলছে যে এটা ভার্বের কোন ফর্মটা এখানে বসবে, তারপরে মিস্টেক দেওয়া আছে, তাহলে এখানে মেক্স হবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরকম যদি আরো হি না থেকে শি, ইট অথবা অন্য কোনো নামও থাকে এবং এখানে ভার্ব বসাইতে বলে এবং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিতে হবে। তারপরে দেখো আরেকটা উদাহরণ নিচেই দেওয়া আছে, এখানে দে সুইম। সুইমের এখানে ব্রেকেট দেওয়া আছে, নিচে দাগ দেওয়া আছে, ইন দ্য পন্ড। এই সুইমের সঠিক ফর্মটা বসাতে বলছে, তাহলে এখানে সুইমের সাথে এস বা ইএস বসবে না এখানে, কারণ সামনে আছে দে। এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে কখনো এস বা ইএস বসে না। তো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই এস বা ইএস যোগ হয়, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যোগ হয় না। থার্ড পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলোর পরে কিন্তু আবার এস বা ইএস যোগ হয় না। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা। রুল 2তে আমরা আসি। এখানে দেখো, তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে কোনো সময় উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি ইত্যাদি থাকে এবং সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে খুব সহজেভাবে তুমি যদি শূন্যস্থান পূরণটা ধরতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তুমি যদি দেখো যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, এগুলো এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে তুমি ধরে নিবা যে এটা এই রুলের ভিতরে পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, মানে এই সেন্টেন্সটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে একটা জিনিস দেখবে যে এখানে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য বাক্যগুলো যদি তুমি দেখো এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা হলো অভ্যাসগত কর্ম, সেগুলো তুমি যদি দেখো সেন্টেন্সের ভিতরে, তাহলে তুমি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে এই যে আমরা 1 নাম্বার রুলে যে সমস্ত জিনিসগুলো পড়লাম, যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বা ইএস যোগ করতে হবে, সেটা এখানে বলবৎ থাকবে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস, এখানে ডিস্টার্বস হবে। এ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি, এখানে প্রিপেয়ার্স হবে। রুল 3তে আমরা যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হো, হুইজ, হোজ, হোয়াই, হাউ থাকে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হয়। এবং টু বি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী ডো, ডাজ অথবা ডিড বসে।
এখন টু বি ভার্ব কি? টু বি ভার্ব বোঝার জন্য সহজে এত ডিটেলস আমরা না যাই, সহজে মনে রাখার জন্য এতটুকু জানলেই চলবে যে টু বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এটা টু বি ভার্বের তালিকা। তো এখন এই টু বি ভার্ব যদি যোগ করতে হয় তখন এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন বসাই দিবা, তাহলেই চলবে। যেমন নিচে উদাহরণ দেওয়া আছে হোয়াট, এখানে বি, এই বি লেখা আছে। বি যখন লেখা থাকবে তখনই তুমি ধরে নিবা যে আমাকে এখানে টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন বসাতে হবে। টেন্স ও সাবজেক্ট অনুযায়ী এটা বসাতে হয়। তারপরে এখন দেখো এখানে লেখা আছে যে হোয়াট বি ইউ ডো নাও। এখানে দেখো যে এই যে বি এর জায়গায় একটা গ্যাপ আছে, বা বি এর জায়গায় তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে, তখন তুমি যখন পূরণ করতে এখানে বি বসাতে হবে। ইউ আছে, এরপরে যে সাবজেক্ট আছে ইউ, ইউ অনুসারে ইউ এর সাথে কিন্তু এম বসবে না, ইজ বসবে না, এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এখানে আর বসাই দিলাম, ইউ এর সাথে আর বসে আর বসাই দিলাম। তারপরে ডু এর সাথে আইএনজি বসাই দিলাম। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই কারণে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। এই সাবজেক্টের সামনে তোমার টু বি ভার্বটা বসবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তো তারপরেও আরেকটা রুল দেওয়া আছে, এখানে দেখো টু বি ভার্ব নেই, এখানে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে বলতেছে। ব্র্যাকেটের ভিতরে ডু লেখা থাকলে তুমি ধরে নিবা এখানে ডু বসবে অথবা ডাজ বসবে অথবা ডিড বসাতে হবে টেন্স অনুযায়ী। এটা আমাদের কাছে এটা মনে হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই কারণে এখানে আমরা ডু বসলে ইউ এর সাথে ডু বসে, ইউ এর সাথে ডাজ বসে না, এই কারণে ডু বসালাম। এবং এখানে দেখো যে ওয়ান্ট বসাই দিলাম, কারণ ডু, ডাজ, ডিড এর পরে ভার্ব ওয়ান হয়, এই কারণে এখানে ওয়ান্ট বসাই দিলাম। তো আমরা এই 3 নম্বর রুলটা পড়লাম। এরপরে দেখো আমরা 4 নম্বর রুল, এটা খুবই ইজি রুল। এখানে রুল বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ের যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি উল্লেখ থাকে। এখন তুমি যদি তোমার সেন্টেন্সের ভিতরে দেখো যে এখানে নাও, অ্যাট দিস মোমেন্ট আছে, তাহলেই তুমি ধরে নিবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, তারপর ভার্বের সাথে আইএনজি। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এখানে সিং দেওয়া আছে, সিং এর সাথে আইএনজি যোগ করতে হবে এবং তার আগে ওই যে এম, ইজ, আর এর ইজ বসাতে হবে। তাহলে আমরা এটা করে ফেললাম। তারপরে দেখো দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, এটা ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দের সাথে আর বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়েছে। তো আমরা এভাবে 4টি রুল পড়লাম। এখন দেখো 5 নম্বর রুলে যদি আমরা আসি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা তোমাকে মুখস্থর মতো করে ফেলতে হবে যে কোন কোন শব্দগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নিচে উদাহরণ যদি আমরা দেখি, আই সি হিম রিসেন্টলি, এখানে সি এর জায়গাতে সঠিক ফর্মটা বসাতে বলছে। এখানে রিসেন্টলি যদি দেখো তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, তারপর ভার্ব 3। তাহলে এই যে আই এর সাথে হ্যাজ বসে না, হ্যাভ বসে, তারপরে হ্যাভ বসালাম, তারপর ভার্ব 3 বসাই দিলাম, তাহলেই হয়ে গেল। এখন 6 নম্বর রুলে যদি আমরা দেখি, অতীত নির্দেশক বিভিন্ন শব্দ রয়েছে বা ফ্রেজ রয়েছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি। এগুলো থাকলেই ভার্বের পাস্ট ফর্ম হয়, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হবে আর কি। তো তোমাকে যেটা ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে ইয়েস্টারডে বাক্যে যদি তুমি দেখো যে ইয়েস্টারডে আছে, অ্যাগো আছে, লং সিন্স আছে, লাস্ট নাইট আছে, তাহলে এই অতীত নির্দেশক বা শব্দ বা ফ্রেজগুলো দেখলেই তোমাকে ধরে নিতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে দিতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাই দিতে হবে। তারপরে এখন দেখো আমরা 2টা উদাহরণ এখানে দেওয়া আছে। হি লিভের জায়গাতে সঠিক ফর্মটা ব্যবহার করতে বলছে, হোম লাস্ট নাইট, হি লেফট হোম লাস্ট নাইট, হি কামের জায়গায় সঠিক ফর্ম বসাতে বলছে, হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে, কামের ভার্ব 2 হচ্ছে কেম। এবার দেখো আমরা 7 নম্বর রুলে একটু আসি। এখানে নো সোনার হ্যাড ডট 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 দেন, স্কার্সলি হ্যাড, হোয়েন, হার্ডলি হ্যাড ডট 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 বিফোর থাকলে প্রথম ব্রেকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয় এবং দ্বিতীয় ব্রেকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। যেমন নিচে উদাহরণ দেওয়া আছে, নো সোনার হ্যাড হি,
এই সি এর জায়গায় সঠিক ফর্মটা ব্যবহার করতে বলছে। দ্য পুলিশ দেন হি রানের জায়গায় সঠিক ফর্মটা ব্যবহার করতে বলছে। এখন পরীক্ষার ভিতরে এই প্রথম যে ভার্ব আছে এই ভার্বের জায়গাতেও গ্যাপ থাকতে পারে, দ্বিতীয় যে ভার্ব বসানো আমি দেখাইছি এইখানেও গ্যাপটা থাকতে পারে। উদাহরণ ভিন্ন রকমের হলো, অন্য কোনো উদাহরণ হলো, এটা কোনো সমস্যা না, কিন্তু রুলসগুলো একই। তো তখন এই যে নোশনের হেডের সাথে এরপরে যে সাবজেক্ট আছে এবং এরপরে যে যদি গ্যাপটা থাকে তাহলে এই গ্যাপটাতে ভার্ব থ্রি বসাইতে হবে, এবং দেনের পরে অথবা তুমি যদি এই যে স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এগুলোর উপরে যে বিফোরের পরে বিফোর যদি থাকতো তাহলে বিফোরের পরে, হোয়েন যদি থাকতো হোয়েনের পরে যদি সাবজেক্ট থাকতো এবং এইখানে গ্যাপটা থাকতো তো সেইখানে তোমাকে ভার্ব টু বসাইতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। তার মানে আমরা কি জানলাম এই রুলটার ক্ষেত্রে? একেবারে সহজ মনে রাখবে যে নো সোনার হ্যাড ডট 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 দেন, এই রুলগুলো এই স্কার্সলি হ্যাড ডট 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 হোয়েন, হার্ডলি হ্যাড ডট 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 বিফোর এরকম যদি থাকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম যে ভার্বটা থাকবে এই ভার্বের ভার্ব থ্রি বসাইতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, এবং দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ক্লোজে যেটা থাকবে যদি গ্যাপ এইখানে থাকে তাহলে এখানে ভার্ব টু বসাই দিতে হবে। একেবারে সহজ রুল 8-এ যদি আমরা যাই তাহলে দেখবো আমরা সিন্সের নিয়ম এখানে আছে। সিন্সের আসলে দুইটা রুল। প্রথম যে রুলটা আমরা এখানে দেখাইছি সেটা দেখো যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো নিচে উদাহরণ দেওয়া আছে যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম, এইখানে গ্যাপটা আছে টু ঢাকা। এখানে কাম না বসে এখানে কি বসবে, বা কামের জায়গাতে বসবে হচ্ছে কেম। কেন বসলো? কারণ আমরা এই যে রুলসের ভিতরে আমরা দেখছি যে প্রথম অংশ যে ইট ইজ মেনি ইয়ার্স এর কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা এখানে যদি আর নিচে আরেকটা উদাহরণ দেখি যে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এখানে তার মানে কি এটা মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, সাবজেক্ট তারপর হ্যাভ তারপর ভার্ব থ্রি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। এবং পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? ভার্ব সাবজেক্টের পরে ভার্ব টু হবে। যেমন এখানে কেম দেওয়া হয়েছে, আর তারপরে নিচের উদাহরণে এখানে ডাইড দেওয়া হয়েছে, বা এটা সঠিক রূপ হচ্ছে ডাইড আর এটা হচ্ছে কেম। তারপরে রুল 9, সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন উপরে আমরা শিখলাম কি যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা কি করছি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, কিন্তু এখানে যে রুলটা হচ্ছে প্রথম অংশই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে এই ইট ওয়াজ মেনি ইয়ার্স হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তারপরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই যে এখানে তাহলে মিটের আগে হ্যাড বসাই দিতে হবে এবং ভার্ব থ্রি বসাই দিতে হবে। মিটের ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে MET, মিট। এরকম নিচে আরেকটা উদাহরণ দেওয়া আছে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন লাস্ট, ওই একই নিয়মে এটাও হয়েছে। এবার দেখো আমরা 10 নম্বর রুল, এটা অনেকেই ভুল করে বা ভুল হয়ে যায় আর কি পড়ার পরেও, তো এটার জন্য আমি খুব সহজে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে বিফোর যদি থাকে একটা বাক্যের ভিতরে, এক্ষেত্রে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আফটারের ক্ষেত্রে এটা ঠিক উল্টা, আফটারের ক্ষেত্রে কি হবে? প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তো এখানে নিচে উদাহরণ দেওয়া আছে, এখানে খেয়াল করাও দ্য পেশেন্ট ড্যাশ, বা এখানে ডাই দেওয়া আছে এই ব্রেকেটের ভিতরে বিফোর দ্য ডক্টর কেম, তাহলে বিফোরের আগে বা পূর্বে আমাদের কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স বসবে। পারফেক্ট টেন্স করতে গেলে কি হবে? যেখানে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে দিতে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে দিলাম। আবার আফটারের পরের অংশ কি আমরা শিখলাম যে আফটারের পরের অংশ হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এইখানে গ্যাপ দেওয়া আছে বা এখানে এই কামের সঠিক ফর্মটা ব্যবহার করতে বলছে আফটার দ্য ডক্টর হ্যাড কাম হবে এখানে। তাহলে এই কথাটা মনে রাখবে, তাহলে সারা জীবনে আর ভুলবে না। সেটা কি বিফোরের অর্থ কি? আগে বা পূর্বে, তাহলে বিফোরের আগেই পাস্ট পারফেক্ট টেন্স বলবে। আর আফটারের অর্থ কি? পরে, তাহলে আফটারের পরেই পাস্ট পারফেক্ট টেন্স বলবে।